আহ, উপদেষ্টা পরিষদের সদস্যরা নাকি অর্থ কষ্টে রয়েছেন, তারা সংসদ ধর্ম ফেলে দেশ সেবায় নিয়োজিত হয়েছেন। এই দায়িত্ব নিয়ে অর্থ কষ্টে কেমন রয়েছেন আমি সেই ব্যাখ্যাটি একটু দেব। তারা কত বেতন ভাতা পান, কেন তারা এই কথা বলছেন, এবং পাশাপাশি সংস্কার এবং দ্রব্যমূল্য মূল্যস্ফীতি নিয়ে নানান প্রসঙ্গ এসেছে। আমি একটু ছোট্ট করে আপনাদের সামনে বলি। প্রথমেই কোনো কোনো অংশ দেশের মধ্যে তুমুল আলোচনা এবং একই সঙ্গে সমালোচনার জন্ম দিচ্ছে, বিতর্কের সৃষ্টি হচ্ছে। দেশের মধ্যে গণমাধ্যমগুলোর মধ্যে তিনি সাক্ষাৎকার দিলেন প্রথম আলোকে এবং সর্বশেষ পর্যায়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন দৈনিক বণিক বার্তাকে। তাদের এই সাক্ষাৎকারটি মঙ্গলবারই একটা ভিডিও প্রকাশ করা হয়েছে এ সম্পর্কে এবং পত্রিকায় ইন ডিটেইলে এসেছে, প্রকাশ করা হয়েছে। এবং আমার ধারণা এই সাক্ষাৎকারের অংশবিশেষ নিয়েও একটা তুমুল আলোচনা সমালোচনা জন্ম হবে এবং বিতর্কের সৃষ্টি হবে কোথাও কোথাও। যেমন আমার চোখে কয়েকটি ক্ষেত্রে একটু অন্যরকম মনে হয়েছে, একটু অসংলগ্ন মনে হয়েছে, সেগুলো আপনাদের সামনে একটু বলবো। এই সাক্ষাৎকারের মধ্যে আল জাজিরার কাছে তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন এবং যে এই বিষয়ে তুমুল আলোচনা চলছে গত 2 দিন ধরে, 4 বছর মেয়াদ হবে কিনা বর্তমান সরকারের, সেটির উত্তর তিনি দিয়েছেন। উপদেষ্টা পরিষদের সদস্যরা নাকি অর্থ কষ্টে রয়েছেন, তারা সংসদ ধর্ম ফেলে দেশ সেবায় নিয়োজিত হয়েছেন। এই দায়িত্ব নিয়ে অর্থ কষ্টে কেমন রয়েছেন আমি সেই ব্যাখ্যাটি একটু দেব। তারা কত বেতন ভাতা পান, কেন তারা এই কথা বলছেন, এবং পাশাপাশি সংস্কার এবং দ্রব্যমূল্য মূল্যস্ফীতি নিয়ে নানান প্রসঙ্গ এসেছে। আমি একটু ছোট্ট করে আপনাদের সামনে বলি। প্রথমেই একটু বলি যে যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে প্রায় 14টি, এইগুলো যে যথাসময়ের মধ্যে তাদের সুপারিশমূলক প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে পারবে না, এটি আমি অনেক আগেই বলে রেখেছি। এবং এগুলো দিয়ে টাইম পাস করা একটি টালবাহানা কিনা সরকারের, সে বিষয়েও এর মধ্যে অনেকের জায়গা, অনেকের স্থান থেকে বিতর্ক উঠেছে। সেই প্রসঙ্গে বণিক বার্তার প্রশ্ন ছিল যে সংস্কার কমিশনগুলোর কাজ শেষে এগুলো রোড ম্যাপ কি হবে এই প্রসঙ্গে, এবং অনেকগুলো কমিশন হয়েছে, এসব কমিশনের রিপোর্ট কবে পাওয়া যেতে পারে। উত্তরে আমাদের যে আশঙ্কা ছিল সেই আশঙ্কাটার জায়গা থেকেই সম্ভবত আমাদের প্রধান উপদেষ্টা উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে ডিসেম্বর তো প্রায় শেষ, আমরা ডিসেম্বর জানুয়ারির দিকে যে 6টি কমিশন প্রথমে গঠিত হয়েছে তার প্রতিবেদনগুলো পেতে পারি। তিনি বলছেন যে যেহেতু শুরুতেই তাদের বসার জায়গা দিতে পারছিলাম না, তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না, কাজেই সময় চলে গেছে, ধরে নিচ্ছি যে জানুয়ারির মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট এসে গেলে তখন আমরা একটা দলিল পেলাম, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা যাবে, তারা বলবে তাদের পছন্দ কোনটি। মোটামুটি পরিষ্কার যে সংস্কার কমিশনগুলো নির্দিষ্ট মেয়াদে রিপোর্টগুলো দিতে পারছে না। আল জাজিরার যে বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের 4 বছরের মেয়াদ বা তার কম মেয়াদ হতে পারে এরকম একটি ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। আমি নিজেও বলেছি এ প্রসঙ্গে, প্রধান উপদেষ্টা সে প্রসঙ্গে কথা বলেছেন। প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে আসলে বিষয়টি ছিল সংবিধান সংশোধন এবং পরবর্তী রাজনৈতিক সরকারের মেয়াদ কতটা হবে। যেহেতু বর্তমানে সংবিধানে নির্বাচিত সরকারগুলোর মেয়াদ 5 বছর করা রয়েছে, একটি অনেকে আপত্তি রয়েছে, কমিয়ে আনার কথা বলা হচ্ছে, সেহেতু সংবিধানে সম্ভবত সংস্কারের মাধ্যমে এটি 4 বছর করা হতে পারে। তো তারপরে আল জাজিরার পক্ষ থেকে প্রশ্ন করা হলো যে আপনারা কি 4 বছর থাকবেন? তখন তিনি বলেছেন যে না, এর চেয়ে কম, অনেক কম। এই অনেক কমটাই নাকি চলে এসেছে 4 বছরের জায়গায়। এবং সেই জায়গা থেকে বণিক বার্তার পক্ষ থেকে প্রশ্ন ছিল, তাহলে কি আল জাজিরা তাদের আপনার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছেন? তিনি বলছেন না, আল জাজিরা ঠিকভাবে উপস্থাপন করেছে, তবে আমাদের কোনো গণমাধ্যম এটি তারাও ঠিকভাবে প্রকাশ করেছে, আবার কেউ একটু অন্যভাবে, অনেকে কাগজে 4 বছর লাগাবে বা বর্তমান সরকার মেয়াদ 4 বছর হবে এমনটা বলার চেষ্টা করেছে। আসলে ঠিক না কেন? তিনি আল জাজিরা রিপোর্টটিকে ভুল বলেননি। আসলে আল জাজিরাও বা কি বলতে চেয়েছে বা কি বলেছে, সেখানে বলা রয়েছে asked if the interim government could stay for 4 years. Yunus said, I didn't say that I will be for 4 years. I am saying this is the
term that maximum one can go, but that's not our intention. Our intention to get it done as quickly as possible. তিনি তো বলেছেন যে না 4 বছর হবে না, 4 বছর কম হতে পারে, তবে আমাদের টার্গেট যত কম সময়ের মধ্যে হতে পারে। এই টার্গেট কম সময়ের মধ্যে হওয়া এটা তো প্রথম থেকে বলে আসছে, কিন্তু নির্দিষ্ট কোনো সংজ্ঞা তো আমরা পাইনি। এবং প্রধান উপদেষ্টা দপ্তর থেকে একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বা অনুবাদে ভুল করা হয়েছে। এর অনুবাদ আসলে কি দাঁড়াতে পারে আমাদের একটু বুঝিয়ে বলুন তো কেউ। তিনি তো বলেই দিয়েছেন যে এটি 4 বছরের কম হতে পারে, 3 বছরের কম তা তো বলেননি। আর সে পুরোনো কথাই বলছিলেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন। যাই হোক, তার কাছে এই প্রশ্নের উত্তরে আর যা পাওয়া গেল, তিনি বলছেন যে আরে 4 বছর ওদের তো ধরে বেঁধে রাখতে পারবেন না। আমি আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যটুকু অন্যান্য উপদেষ্টা সম্পর্কে যা বলেছেন সেটুকু একটু হুবহু তুলে ধরছি। তিনি বলছেন যে আরে 4 বছর ওদের তো ধরে বেঁধে রাখতে পারবেন না, যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় উপদেষ্টা মণ্ডলী, তারাই বলবে আজই আমাদের ছেড়ে দিন, আমি কি করে চলবো, এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারছি না, যত তাড়াতাড়ি পারেন নির্বাচন দিয়ে দিন, আমরা চলে যাই। কাজেই আমাদের উদ্দেশ্য হলো যে তাড়াতাড়ি চলে যাওয়া। আমরা 4 বছর বললে তো লোক এখনই বের হয়ে চলে যাবে। মানে উপদেষ্টা পরিষদের সদস্যরা এতদিন থাকতে চান না, তারা অর্থ কষ্ট রয়েছেন, তাদের ছেলে মেয়ের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না, তাদের নিজ নিজ যে কাজগুলো ছিল সেখান থেকে তারা আরো বেশি অর্থ পেতেন। আচ্ছা, একজন উপদেষ্টার বা একজন প্রধান উপদেষ্টার বেতন কত আমাদের সবার জানা আছে? যদিও সংবিধানে, এক্সিস্টিং সংবিধানে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টাদের বেতন ভাতা সম্পর্কে নির্দিষ্ট কিছু করে বলা নেই, তবে তারা প্রধানমন্ত্রী কিংবা অন্যান্য মন্ত্রী সমমর্যাদা সম্পন্ন বিধায় একই ধরনের বেতন ভাতা পাবেন। তো দ্য প্রাইম মিনিস্টার্স অ্যামেন্ডমেন্ট বিল রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ 2016, এই অনুযায়ী বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর বেতন হচ্ছে 1,15,000 টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পাবেন 1 লাখ টাকা, যাতায়াত খরচ, বাড়ি ভাড়া, ডেইলি অ্যালাউন্স, ইন্স্যুরেন্স সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, নিজের দফতরে এবং অন্য টেলিফোন ব্যয়, চিকিৎসা সেবা সহ আরো অনেক সুবিধা পেয়ে থাকেন। তার মানে হিসাব করলে এটি 7-8 লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে সবকিছু মিলিয়ে। একজন উপদেষ্টা বেতন কত? একজন উপদেষ্টা মাসিক বেতন ভাতা হচ্ছে 1,05,000 টাকা। এবং ঠিক তারাও তাদের পদমর্যাদা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। তারা বাসা ভাড়া বাবদ, যদি মন্ত্রীদের জন্য যে বাসা বরাদ্দ রয়েছে সেটি না থাকেন, তারা মাসিক 80,000 টাকা পাবেন। রক্ষণাবেক্ষণ, বাসা রক্ষণাবেক্ষণ সাজগোজের জন্য 3 মাসের বাড়ি ভাড়ার সমান টাকা পাবেন, অর্থাৎ 3 মাস পর পর 2,40,000 বা 2.5 লাখ টাকা। সরকারি বাড়ির সাজসজ্জার জন্য প্রতি বছর 5 লাখ টাকা পাবেন। এখন তারা যে কমাস থাকবেন সেই রেশিও আকারে পাবেন উপদেষ্টারা। এবং প্রধান উপদেষ্টা যে সুযোগ সুবিধা পান, পান ভাতা, চিকিৎসা খরচ, অন্যান্য এরকম সব সুবিধায় পাবেন উপদেষ্টারা, হয়তো কিছুটা কম। সরকারি গাড়ির জন্য তাদের জন্য প্রতিদিন 18 লিটার জ্বালানি বরাদ্দ থাকে এবং তারা দৈনিক ভাতা পান কোথাও ভ্রমণে পেলে, সেটাও কয়েক হাজার টাকা। এই হিসাব করলে আমার ধারণা একজন উপদেষ্টার মাসিক আয় সব মিলিয়ে 4 থেকে 5 লাখ টাকা, আমার যদি ভুল না হয়ে থাকে, এটা আমার আনুমানিক ধারণা। সেখানে উপদেষ্টাদের ছেলে মেয়েদের বেতন দিতে পারছে না, পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, এই কথাগুলো একটু শিশুসুলভ হয়ে যায় না? কেন এই কথাগুলো বলতে হবে? এবং তিনি বলেছেন যে আমাদেরকে এখানে বসানো হয়েছে, তাহলে আমরা চলে যাই। কারা বসিয়েছে সেটাও তো আমরা জানি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের একটি আহ্বান ছিল, এটি সত্য কথা, 100% না হলেও 70%, 80%। আর অন্যান্য উপদেষ্টার মধ্যে যারা রয়েছেন, একেবারে যাদের পারফরমেন্স খুব ভালো এই 3.5 মাসে, আমরা যদি সে বিষয়ে বলি, সেটি তো মাত্র হাতে গোনা 2-3 জনের। আর বাকি যে 17 উপদেষ্টা পরবর্তী নিয়োগ দেওয়া হলো, 21 উপদেষ্টা, আরো 3 জন, 24 উপদেষ্টা, এর মধ্যে বাদ বাকি যারা, তারা কি করছেন? তাদেরকে তো জনগণ চায়নি বা জনগণের মতামত ভিত্তিতে দেওয়া হয়নি। এবং সমন্বয়করা বলেছেন, এটা জানিয়েছেন, গণমাধ্যমে এসেছে,
যে অন্যান্য উপদেষ্টাদের নিজের পছন্দ মতো নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এটি তার শর্ত ছিল, যদি কোনো ক্ষেত্রে সমস্যা হয় সেক্ষেত্রে তারা সমন্বয়ক বা অন্যান্য স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন বা মতামত নেবেন। এবং অধিকাংশই তো এনজিও থেকে আসা কিংবা চট্টগ্রাম থেকে আসা। অতএব প্রধান উপদেষ্টার এই মন্তব্যগুলো আমাদের কাছে ভালো লাগেনি, একেবারেই ভালো লাগেনি, এটি সত্য কথা। এগুলো না বললেও বরঞ্চ তাদের গার্ডস আরো থাকতো, বেশি বজায় থাকতো। আর তিনি যেটা বলেছেন যে সংস্কারের যদি না প্রয়োজন হয় আমরা ছেড়ে দিয়ে চলে যাব। প্রশ্নটি হচ্ছে যে সংস্কার তো মানুষ চাচ্ছে, অত্যাবশ্যকীয় যে বিষয়গুলোতে সংস্কার করে নির্বাচন সম্ভব সেইগুলো, কিন্তু 3.5 মাসের মাথাও আপনারা নির্দিষ্ট করে এখনো কিছু বলতে পারলেন না। মানুষের সন্দেহ তো সৃষ্টি হবেই, বিতর্কের মুখে তো পড়তে হবেই। সবকিছু মানুষের কাঁধে দায় চাপিয়ে দিলে তো চলবে না। যেহেতু অনেক সন্দেহ প্রকাশ করছে, সরকার নানান ধরনের কৌশল অবলম্বন করছে নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে না করতে কিংবা অনেক বিলম্বে নির্বাচন করতে চাই, এই সন্দেহ বা সরকারের এই কৌশলের জায়গা থেকে তারা আন্দোলনে নামতে যাচ্ছে যদি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনে কোনো রোডম্যাপ ঘোষণা করা না হয়। এবং তাদের এই আন্দোলনটি সারা দেশে ছড়িয়ে দিতে হয়তো মার্চ এপ্রিল মাস লাগতে পারে, এমনটি জানা গেছে। তাহলে সেটি ইতিহাস হবে কেন? অবশ্যই ইতিহাস সৃষ্টি হবে এই দেশে। তার কারণ এই দেশে অন্তত যে কবার অস্থায়ী সরকার বলি কিংবা তত্ত্বাবধায়ক সরকার বলি কিংবা অন্তর্বর্তী সরকার বলি, কোন সরকারের অধীনে তো আর নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলোকে মাঠে নামতে হয়নি, আন্দোলন গড়ে তুলতে হয়নি, কিন্তু সেটি হতে যাচ্ছে। এটি অনেক বড় সিগনিফিকেন্ট। আমাদের একটু ভিতরে বিষয়গুলো অবশ্যই বোঝা দরকার। বিএনপির পক্ষ থেকে বারবার সন্দেহ প্রকাশ করা হচ্ছে, এরই মধ্যে বিভিন্ন মহল থেকে -2 ফর্মুলার শব্দগুলো উচ্চারিত হচ্ছে এবং সেই জায়গা থেকে 1-11 সরকারের নানান বিষয় উদাহরণ হিসেবে সামনে আসছে। 1-11 সরকারের সময় যখন শেখ হাসিনা বা খালেদা জিয়া অথবা আওয়ামী লীগ কিংবা বিএনপি কে মাইনাস করে নানান ধরনের কিংস পার্টি গঠন করা হয়েছিল, সেই সব নিশ্চয় আমাদের জানা আছে। কিংস পার্টিগুলোর মধ্যে যেমন ছিল সাবেক ছাত্রনেতা ফেরদৌস আহমেদ কোরেশির নেতৃত্বে প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপি, কিংবা কাজী ফারুক আহমেদ প্রশিকার, যিনি তৎকালীন সময়ের চেয়ারম্যান, তার নেতৃত্বে গঠিত হয়েছিল আরেকটি কিংস পার্টি ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন। আরো একটি কিংস পার্টির জন্ম সেখানে হয়েছিল অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের কল্যাণ পার্টি, শেখ শওকত হোসেন নীলুর ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, আবার শফিউল আলম প্রধানের যে জাগপা ছিল জাতীয় গণতান্ত্রিক পার্টি, সেটিও কিংস পার্টি হিসেবে চিহ্নিত হয়েছিল সেই সময়। সেগুলোকে কোনো খবর পাওয়া গেছে? আছে কোনো খবর? নেই তো, সময়ের অতল গহ্বরে হারিয়ে গেছে। এমনটি হওয়ার কথা, এমনটি হয় শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় সরকারের পৃষ্ঠপোষকতায় বা বিশেষ বিশেষ গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় যেসব কথিত রাজনৈতিক দলের জন্ম, সেগুলো আর স্থায়ী হয় না। এখন সন্দেহ যেটি যাচ্ছে সেটি তো আলোচনাক্রমে আবারও আনতে হয়। তা হচ্ছে, অনেকে ধারণা করছেন, এটি আমারও ধারণা ক্ষেত্র বিশেষে, এর আগেও বলেছি যে কেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি শ্রম কর্মসংস্থান এবং স্থানীয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাকে অন্য আরেকটি মন্ত্রণালয় তার কাছে সরিয়ে, অর্থাৎ শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সরিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। কেন দেওয়া হলো এই প্রসঙ্গে আমি নিজেও এর আগে কথা বলেছি। সারা দেশের তাদের যে সমন্বয়কারী রয়েছেন বা তাদের নতুন যে দল গঠিত হতে যাচ্ছে, সেই দলের নেতৃত্বে যারা থাকবেন তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে টিআর, কাভিকা বা অন্যান্য প্রকল্পে অন্তর্ভুক্ত করে তুলে নিয়ে আসা, এবং বিশেষ করে যেটি জানা যাচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যেহেতু সারা দেশের স্থানীয় সরকার পরিষদগুলো, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদগুলো ভেঙে দেওয়া হয়েছে, তো সেই স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে হতে পারে, সেখান থেকে তাদের সমন্বয়করা নির্বাচিত হয়ে আসতে পারে। কোন ধরনের নির্বাচন হবে আমরা জানি না, তবে আশঙ্কা নানান ধরনের রয়েছে, সন্দেহ ঘনীভূত হচ্ছে।
এবং তারপরে গিয়ে একটি জাতীয় সংসদ নির্বাচন সরকার দিতে পারে।